হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার স্টাডি রুম উইথ পর্ণা। আমি এই চ্যানেলটিতে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আশা করি আপনারা সবাই জানেন। হ্যাঁ, সেটা হলো এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু কিছুদিন আগে একটি নোটিফিকেশান এখানে আপলোড করা হয়, যেখানে বলা হয়েছে যে বর্তমানের যে নেট এক্সাম হবে তার প্রসেস কিন্তু পাল্টে যাচ্ছে। এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত প্রকাশ করেছে এবং স্টুডেন্টদের অনেক ধরনের কোশ্চেন্স আসছে যে কীরকমভাবে আমরা এখন নেট এক্সামটা দেব, এবং নেট এক্সামের ভ্যালিডিটি কি খালি 1 বছরের জন্যই এটা থাকছে, তাহলে কি আমাদের প্রতি বছর নেট দিতে হবে, নাকি নেট ছাড়া আমরা পিএইচডিতে ভর্তি হতে পারবো না, কি বিষয়টা হয়েছে অনেকেই কিন্তু এখানে বুঝতে পারেনি। স্পেসিফিক ওয়েতে কিন্তু এখানে দেখুন, এখানে বলা হয়েছে এই নোটিশটিতে যে 3টা ক্যাটাগরিতে কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন যে ফর্ম ফিল আপ হবে সেটা 3টে ক্যাটাগরিতে হবে। ফার্স্ট ওয়ান, এখানে বলা হচ্ছে যে এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথ জিআরএফ, ঠিক আছে, আর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর সেকেন্ড ওয়ান হচ্ছে এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইদাউট জিআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী দাঁড়াচ্ছে, যে নেট এখন কিন্তু পাশ করলে পরে সেই নেটটা কী হবে, আপনার পিএইচডির জন্য কিন্তু 1 বছরের জন্য ভ্যালিড থাকবে, ঠিক আছে। এবং পিএইচডির জন্য এখন নেট মাস্ট হয়ে গেছে। তাহলে কি, যদি আপনার পিএইচডিতে ভর্তি হতে হয় তাহলে আপনাকে বছরের যে নেটটা হচ্ছে, প্রতি বছর যে নেটটা হচ্ছে সেটাকে আপনাকে কোয়ালিফাই করতে হবে এবং পিএইচডিতে অ্যাডমিশান নিতে হবে, 1 নাম্বার। দ্বিতীয়, যাদের জেআরএফ আছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে তারা পিএইচডি উইথ জিআরএফ থাকলে পরে তাদের কিন্তু আলাদা করে আবার পিএইচডির জন্য এন্ট্রান্স দিতে হচ্ছে না, বা কোনো এন্ট্রান্স দেওয়ার এখানে গল্প থাকছে না। তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হচ্ছে, তারা পিএইচডির জন্য এলিজিবল হচ্ছে, যাদের কিনা জিআরএফ আছে। যাদের জিআরএফ নেই, উইদাউট জিআরএফ অ্যাডমিশন টু পিএইচডি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডমিশন টু পিএইচডি উইদাউট জিআরএফ, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সারা জীবনের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে ভ্যালিডিটি সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অনেকের ক্ষেত্রে প্রশ্ন এটা ছিল যে আমরা তাহলে নেট পাস করব, তাহলে নেট পাসটা কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কি আমরা বারবার বসবো? বিষয়টা কিন্তু তা না। আপনি একবার নেট পাস করলেন, সেটা কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য চিরকালের জন্য ভ্যালিড থাকছে। অসুবিধা হচ্ছে যদি আপনি পিএইচডি করতে চান, ধরুন আপনার জিআরএফ নেই, আপনি পিএইচডি করতে চান, এবং সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে এই রানিং ইয়ারেই আপনাকে নেট কোয়ালিফাই করতে হবে এবং করে কিন্তু পিএইচডিতে ভর্তি হতে হবে, ঠিক আছে। আর যদি আপনার জিআরএফ থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আপনি 3টে ক্যাটাগরির জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। আপনি এলিজিবল হচ্ছেন পিএইচডির জন্য, আপনি এলিজিবল হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, প্লাস আপনি অলরেডি যেহেতু জিআরএফ রয়েছে আপনি কিন্তু স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি থার্ড ক্যাটাগরি, 3 নম্বর ক্যাটাগরি। এটাতে বলা হচ্ছে যে এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম অনলি অ্যান্ড নট ফর অ্যাওয়ার্ডেড অফ জিআরএফ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড জিআরএফ অর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে। 3টে ক্যাটাগরি থাকছে। তাহলে এই 3টে ক্যাটাগরি বুঝে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করবেন। আমার যেটা মনে হচ্ছে যে অনেকের ক্ষেত্রে যে ডাউটটা হচ্ছে, তাহলে নেট কি এখন 1 বছরের জন্য ভ্যালিড? দেখুন, এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে বেসড অন দ্য এক্সপার্ট কমিটিজ রেকমেন্ডেশনস, হ্যাঁ, ইন ইটস 578 মিটিং হেল্ড অন 13th March 2024 on UGC has decided that from academic session 2024 to 2025 the NET score can be used for admission to PhD। বোঝাতে পারলাম? এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে এই যে নেটের যে স্কোরটা আপনার থাকছে সেইটা কিন্তু পিএইচডি যখন আপনি ভর্তি হবেন, অ্যাডমিশন নেবেন, তখন এই স্কোরটা আপনার কাজে লাগছে, ঠিক আছে। তার মানে আপনি রানিং ইয়ারে আপনি পাস করছেন এবং সেই ইয়ারেই আপনাকে পিএইচডিতে অ্যাডমিশন নিতে হবে। প্রোগ্রামস ইন প্লেস of entrance test conducted by the different universities or higher education institutions, HEIS, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যেত যে আমি নেট পাস করে গেছি, আমার জিআরএফ নেই, কিন্তু তা সত্ত্বেও আমাকে কি করতে হচ্ছে, যে আলাদা করে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য বা আমাদের স্টেট ইউনিভার্সিটির জন্য। অনেক ক্ষেত্রে রিটেন এক্সাম একটা দিতে হচ্ছে, নেট থাকলেও দিতে হচ্ছে। তো এটা যাতে না হয়, এটাকে আটকানোর জন্য কিন্তু এখন যে সিস্টেমটা করা হলো, সেখানে নেটের একটা স্কোর দেওয়া হচ্ছে, সেই স্কোরটা ক্রেডিট অন হবে পিএইচডির অ্যাডমিশনের সময়।
এবার যারা যারা পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে এগুলো কোনোটাই প্রবলেমেটিক নয়, তারা অলরেডি পিএইচডিতে ঢুকে গেছেন। এবার এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা পিএইচডি করছে অথচ নেট এখনও কোয়ালিফাই হয়নি, তাদেরকে এই রানিং ইয়ারগুলোতে কোয়ালিফাই করে রাখতে হবে এবং তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু চিরকালের জন্যই এখানে এলিজিবিলিটি পাবে। যে বিষয়টা নিয়ে সকলের প্রশ্ন যে আমরা নেট পাস করলে সেটা কিন্তু 1 বছরের জন্য ভ্যালিড থাকতো না, নেট কিন্তু চিরকালের জন্য ভ্যালিড, ঠিক আছে? এখনও কিন্তু সেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, কিন্তু পিএইচডি এন্ট্রান্স যারা নেবেন তাদের জন্য নেটটা করে দেওয়া হলো, বাউন্ডারি দিয়ে দিয়েছে এখানে 1 বছরের জন্য, যে আপনাকে প্রত্যেক বছর নেট পাস করে তাহলে পিএইচডির জন্য আপনাকে এখানে চেষ্টা করতে হবে। ধরুন আপনি একবার নেট পাস করলেন, আপনার একটা কোর্স হলো, সেই ইয়ারে আপনি ভর্তি হতে পারলেন না, তাহলে এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে আপনি 1 ইয়ারের মধ্যে বা উইদিন 1 ইয়ার আপনি ভর্তি হতে পারেননি পিএইচডিতে, অ্যাডমিশন নিতে পারেননি পিএইচডিতে, তাহলে আপনাকে আবার কিন্তু নেক্সট ইয়ার ট্রাই করতে হবে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এই গোটা ব্যবস্থাপনাটার মধ্যে কিন্তু আমার খুব একটা অ্যাডভান্টেজের মনে কিছু হয়নি, মানে স্টুডেন্টদের অ্যাডভান্টেজ এখানে নেই। হ্যাঁ, এখানে কিন্তু ডিসঅ্যাডভান্টেজের জায়গাটাই বেশি। এই যে এখানে বলাই হচ্ছে দেখুন, অ্যাওয়ার্ড ফর জিআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যাটাগরি 1, সেকেন্ড হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি, থার্ড ওয়ান হচ্ছে অ্যাডমিশন টু পিএইচডি অনলি। অ্যাডমিশন টু পিএইচডি অনলি এইটাতে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন আপনাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোয়ালিফাইং হিসেবে ধরে নেওয়া হবে না। তো এই যে নেক্সট সামনের যে ফর্ম ফিল আপটা শুরু হতে চলেছে তাতে আপনাদের কিন্তু দেখে শুনে কিন্তু ফর্মটা মানে অ্যাপ্লিকেশনটা আপনাকে করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে দেখে বুঝে, কারণ প্রথমে এই ক্যাটাগরিতেই দেওয়া উচিত সবার, আমার যেটা মনে হয় যাদের যাদের জিআরএফ নেই তাদের অন্তত ফার্স্টটাতেই দেওয়া উচিত, যে অ্যাওয়ার্ড অফ জিআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে? যাদের জিআরএফ নেই তারা ক্যাটাগরি 1-এ দেবেন। যাদের এমনি আপনাদের মনে হচ্ছে যারা যে না আমি জিআরএফের জন্য এবার অ্যাটেম্পটই করবো না, আমি জিআরএফের মতো প্রিপারেশানই নিইনি, একদমই আমার দ্বারা পসিবল নয়, তাহলে তারা সেকেন্ড অপশানে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি, হ্যাঁ, অ্যাডমিশন টু পিএইচডি এটাতে। আর লাস্টেরটা খালি যারা পিএইচডি করতে চাইছেন তাদের জন্য, তবে এই লাস্টেরটা না দেওয়াই ভালো, ঠিক আছে? ফর্ম ফিল আপের ক্ষেত্রে ফর্ম ফিল আপটা দেখে বুঝে করতে হবে। এখানে এই যে বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ নেট উইল বি ডিক্লেয়ার্ড ইন percentile along with the marks obtained by candidate, হ্যাঁ, টু ইউটিলাইজ দ্য মার্কস ফর অ্যাডমিশন টু পিএইচডি। এখানে পিএইচডির ভর্তির ওপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে বলেই নেটের এই ব্যাপারটা পরিবর্তন করা হলো। পিএইচডির ক্ষেত্রে অনেকে সুযোগ পাচ্ছে না, নেট পাস করে অনেকে বসে রয়েছে, তাদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি এরকম কোনো ইউনিভার্সিটি তাদেরকে নিচ্ছে না পিএইচডির জন্য, তার জন্যই কিন্তু এই জিনিসটা ম্যান্ডেটরি করে দেওয়া হলো এবং এখানে একটা স্কোর বসিয়ে দেওয়া হলো, আর কিছুই কিন্তু না। এখানে বলাও হয়েছে দেখুন যে দ্য জিআরএফ কোয়ালিফাইড স্টুডেন্ট আর অ্যাডমিটেড into PhD program based on an interview as per the University Grants Commission। তার মানে যারা জেআরএফ থাকছে তারা খালি ইন্টারভিউ দেবে, ভাইভা দেবে, তাদের কিন্তু আর কোনো কিছুই লাগছে না, ঠিক আছে? ফর স্টুডেন্টস হু কোয়ালিফাই দ্য ক্যাটাগরি 2 and 3, এখানে বলা হচ্ছে যে 70% ওয়েটেজ উইল বি গিভেন ফর টেস্ট স্কোরস অ্যান্ড 30% ওয়েটেজ ফর ইন্টারভিউ ফর অ্যাডমিশন টু পিএইচডি। তাহলে বোঝা গেল যারা ক্যাটাগরি 2 মানে ক্যাটাগরি 2 করেছেন, জেআরএফ হয়নি, অনলি নেট আছে, এবং ক্যাটাগরি 3 পাস করেছেন মানে পিএইচডি অ্যাডমিশনের জন্য পাস করেছেন, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে 70% ওয়েটেজ আপনাদের কিসের জন্য থাকবে, টেস্ট স্কোরের জন্য থাকবে, আর 30% ওয়েটেজ থাকবে আপনাদের ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে? The PhD admission will be based on the combined merit of NET marks and the marks obtained in the ইন্টারভিউ অর ভাইভা ভয়েস। তাহলে ভাইভা ভয়েস হচ্ছে যখন বা ইন্টারভিউ যখন হচ্ছে তখন কিন্তু এই নেট স্কোরটা, নেটে আপনি কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখে নেওয়া হবে। দ্য মার্কস অবটেন্ড ইন নেট বাই দ্য ক্যান্ডিডেটস ইন ক্যাটাগরিজ 2 and 3 উইল বি ভ্যালিড ফর এ পিরিয়ড অফ 1 year ফর অ্যাডমিশন টু পিএইচডি। এখানে ডাইরেক্ট বলে দেওয়া আছে, এই লাইনটার ওপরে আপনারা কিন্তু গুরুত্ব দিন। এখানে বলা হচ্ছে যে নেট আপনি পাস করলে সেটা অ্যাডমিশন যখন নেবেন পিএইচডির জন্য তার জন্য কিন্তু 1 বছরের জন্য ভ্যালিড, কোথাও কিন্তু উল্লেখ করা নেই যে আপনি নেট পাস করে যাচ্ছেন সেটা আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আপনি যখন রিক্রুট হবেন তার জন্য 1 বছরের জন্য ভ্যালিড। বোঝা গেল? এটা কিন্তু কোথাও লিখিত পড়িত নেই, অর্থাৎ কিনা আপনি একবার নেট পাস করলে আপনি চিরকাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ভ্যালিডিটি পেয়ে গেলেন, কিন্তু পিএইচডির জন্য আপনাদের আবার
বসতে হবে যদি কিনা আপনি নেট পাসের 1 বছরের মধ্যে পিএইচডিতে ভর্তি না নেন। এখানে ডাইরেক্ট বলে দেওয়া আছে, দ্য মার্কস অবটেন্ড ইন দ্য নেট বাই দ্য ক্যান্ডিডেটস ইন ক্যাটাগরিজ 2 and 3 উইল বি ভ্যালিড ফর এ পিরিয়ড অফ 1 year ফর অ্যাডমিশন টু পিএইচডি। পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার নেটের এই নাম্বারটা 1 বছরের জন্যই ভ্যালিড থাকছে, ঠিক আছে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য চিরকালের জন্যই আপনার নেটটা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দ্য নোটিফিকেশান অ্যান্ড বুলেটিন অফ ইনফরমেশন ফর দ্য নেট জুন 2024 উইল বি ইস্যুড বাই দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি শর্টলি বলে ওদের মানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেওয়া আছে। তো এইখান থেকে আরও যেটা প্রশ্ন উঠে আসছে সেটা হলো যাদের নেট আছে অলরেডি কিন্তু আপনারা পিএইচডিতে ভর্তি হননি তারা কি করবেন? তাদেরকে কিন্তু মানে আমার একটাই কথা যে তাদের কিন্তু আবার নেট দিতে হবে। নেট দিয়ে কিন্তু এই ক্ষেত্রে আপনাদের স্কোর যা থাকবে সেটার ভিত্তিতে আবার পিএইচডিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এটাতে আমি বললামই যে অনেকের ডিসঅ্যাডভান্টেজ, এবং এই জিনিসটা হওয়ার ফলে কি হলো যে যারা হায়ার এডুকেশনটাকে হাতের মোয়া ভেবে রেখেছিল, যাদের মনে হচ্ছিলো খুব ইজিলি আমি পিএইচডি করতে পারবো, খুব ইজিলি আমি যে কোনো জিনিসে ঢুকে যেতে পারবো, বা নেট সেট হয়ে যাচ্ছে মানেই সব হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে এদের বন্ধ করার জন্যই কিন্তু এই জিনিসটা হচ্ছে, আর কিছুই না। সরকারের থেকেও এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে অনেক সংখ্যক মানুষ এখন হায়ার এডুকেশনের দিকে ঝুঁকে গেছে, অনেকে নেট পাস করছে। আগে তো এত মানুষ জানতোই না যে নেট একটা পরীক্ষা হয়, এরকম পরীক্ষা দিলে এটা করা যায়, এগুলো অনেকেই জানতো না। কিন্তু এখন যেহেতু এটার অ্যাওয়ারনেসটা বেড়ে গেছে, ওরা কিন্তু ছাঁটাই করছে, পাতি কথা এটা। তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেকভাবেই সাহায্য করে থাকবে। যদি আপনাদের মনে হয় যে ভিডিওটার মাধ্যমে আমি আপনাকে কোনো সাহায্য করে থেকেছি, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।